হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। স্যার সম্বোধন শুনে ভ্রু কুচকালো পুষ্প। কুচকে আসা ভ্রু নিয়ে ছেলেটার আপাদমস্তক ভালোভাবে তাকিয়ে দেখল। ছেলেটাকে স্যার ডাকল কেন? পুষ্পের মাথায় এলো না কিছু। যে ছেলেটা স্যার ডেকেছে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে ভ্রু নাচিয়ে বলল, আপনি উনাকে স্যার ডাকলেন কেন? কোন স্কুলের স্যার উনি? ওখানে দাঁড়িয়ে থাকা দুজন ছেলেই জোরে হেসে ফেল। তাদের হাসি যেন থামছে না, পারলে গড়াগড়ি দিত। তারা এত হাসছে যে হাসতে হাসতে একেবারে দম বন্ধ হবার মতো অবস্থা। মিনিট দুয়েক দুজন হেসেই যাচ্ছে। পুষ্পের কথার প্রেক্ষিতে ওদের হাসি যেন পুষ্পকে চূড়ান্ত অপমান করল। অপমানে থমথমে হয়ে এল পুষ্পের মুখখানা। চোখ দুটো আগ্নেয়গিরির ন্যায় ধারণ করল। আশ্চর্যজনক একটা চাহনি দিল। বেহুদা ছেলে দুটোর হাসি তার গায়ে জ্বালা ধরাল। ধৈর্যর বাঁধ ভেঙে এল তার। ঠোঁটে ঠোঁট চেপে রাগী দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। চোয়াল শক্ত করে বলল, আপনারা কি দুজনেই অসভ্য নাকি বুঝলাম না। এভাবে অভদ্রের মতো হাসছেন কেন? কারো প্রশ্নের বিপরীতে উত্তর না দিয়ে হাসাহাসি করে গড়িয়ে পড়া হল চরম বেয়াদবি। তখন রাজন নামের ছেলেটা হাসি থামিয়ে পুষ্পের রাগী চেহারাটা অভিজ্ঞ দৃষ্টিতে পরিদর্শন করল। ঠোঁটে মৃদু হাসি বজিয়ে রেখেই বলল, আপনি প্রশ্নটায় এমন হাস্যকর করেছেন, না হাসলে হাসি জিনিসটার চরম অন্যায় হবে। কারণ দুনিয়াতে সব মজার ঘটনা মানুষ বা কথা মানুষকে আনন্দ দেয়। সেই আনন্দ প্রকাশের একমাত্র মাধ্যম হল মন খুলে হাসি। কেন আমি কি জোকারদের মতো কথা বলেছি যে এমন উদ্ভটভাবে হাসাহাসি করা লাগবে? শুধু জোকারদের কথা শুনেই মানুষ হাসে না, সুন্দরীদের মুখে বাচ্চাসুলভ কথা শুনেও হাসে, যা যুবকদের হৃদয়ের আনন্দের তরঙ্গ তোলে। আপনি কিন্তু এসে ধরে অনেক সাহস দেখাচ্ছেন। বলতেই হয় আপনি অনেক সাহসী। তবে এত সাহস কিন্তু ভালো নয়, পিছে বিপদ হয়। আপনি জানেন আমি কে? এসব আমার পরিবার জানলে আপনার দেহ আর মাথা পৃথিবীর দুই প্রান্তে পাওয়া যাবে। ছেলেটি মৃদুহাসির মাত্রা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়ে বলল, চৌধুরী সাহেবের একমাত্র কন্যা, এলাকার জনপ্রিয় ফেস প্রভাত চৌধুরীর একমাত্র বোন। কিন্তু আমি কে জানেন? কে আপনি? আপনাদের মতো কোনো চৌধুরী এর পরিবারের সোনার চামচ মুখে দিয়ে জন্মানো কোনো ছেলে নই। মাটি খেয়ে বড় হয়েছি, তাই সাহস একটু বেশি, ম্যাডাম। ছেলেটির এমন রহস্যঘেরা কথা শুনে পুষ্প কিছুটা চিন্তিত হল। ছেলেটির পরিচয় আসলে কি? এমন অবাক করা কথা বলছে কেন? সোজা কোনো কথার উত্তর দিচ্ছে না। পুষ্প বিরক্তকির মুখে বলল, এটা কোনো পরিচয় হল? সোজাসাপটা উত্তর দিন, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দীপ দারোয়ানকে ডেকে এখানে আমাকে ইনভাইট করে আনা হয়েছে। পুষ্প আবার কপাল কুচকালো, এই ছেলেকে কে আবার ইনভাইট করে আনা? পুষ্প বিস্মিত কণ্ঠে বলল, কে আপনাকে ইনভাইট দিয়ে এনেছে? পাশে থাকা ছেলেটা বলল, উনি এখানকার নতুন এসআই রাজন আহমেদ। এসআই কথাটা শুনে পুষ্পের চোখ আবার কপালে উঠল। চোখ দুটো বড় বড় হল। বার কয়েক চোখের পলক ফেলল ঘন ঘন। ঠোঁট মুখ শুকিয়ে এসছে। ঢোক গিলল কয়েকবার। ঘন ঘন জিভ দিয়ে ঠোঁট ভেজাচ্ছে। পুষ্পের চোখ মুখের অবস্থা থমথমে। জীবনে এমন লজ্জা আর অপমান সে আগে হয়নি। লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে তার। যে ছেলেটাকে পুলিশের ভয় দেখিয়ে সে মজা নিচ্ছিল আর আনন্দ পাচ্ছিল এতক্ষণ ধরে, উল্টো সেই ছেলেই তার সাথে পাল্টা মজা নিচ্ছিল। এর চেয়ে লজ্জাজনক আর অপমানজনক ঘটনা কি পৃথিবীতে আর কিছুতে আছে? একজন এসআইকে কিনা সে পুলিশের ভয় দেখাচ্ছিল। ছেলেটা কত বড় বদমাশ হলে বারবার বলছিল আমাকে পুলিশে দিবেন না, আমি খুব পুলিশ ভয় পাই। পুষ্পের এমন অবস্থা দেখে রাজন মৃদু হাসল। পুষ্পের চোখ মুখের এই অবস্থা সে ভীষণ উপভোগ করছে। রাজন পুষ্পের দিকে খানিকটা ঝুঁকে গিয়ে প্রশ্ন ছুড়ল, চৌধুরী সাহেবের মেয়ে কি ভয় পেয়ে গেল নাকি? যার বাপ ভাই এর দাপটে পুরা এলাকা কাঁপে, তাকে কি ভয় পেলে মানায়? পুষ্প এবার তেজি কণ্ঠে উত্তর দিল, আমার বাপ ভাই নিয়ে খবরদার কথা বলবেন না, তাহলে ভালো হবে না। জানি ভালো হবে না। রাজন নামের সদ্য জ্বলে ওঠা প্রদীপটা নিভে যাবে, তাই না? আমি কি সে কথা বলেছি?
আপনি প্রথমে বললেই পারতেন আপনি কে? তাহলে আর এত অশান্তি হতো না গে। প্রথমেই পরিচয় দিলে কি এত ইন্টারেস্টিং একটা মেমরি তৈরি হতো আপনার সাথে ম্যাম গে? মেমরি তৈরি করতে হবে কেন বুঝলাম না। ছেলেদের কি এটা অভ্যাস নাকি মেয়ে দেখলেই মেমরি তৈরি করা? তার মাঝে পুলিশদের তো স্বভাবই এটা। মানুষ ঠিকই বলে পুলিশদের চরিত্রে ঠিক নেই গে। আপনি কিন্তু পুরা পুলিশ জাতির অপমান করে দিলেন। আমি আমার পেশার এত বড় অপমান মেনে নিব না গে। কি করবেন, অ্যারেস্ট করতে চান নাকি? আপনি চৌধুরী বাড়ির মেয়ে চাইলেই কি আর অ্যারেস্ট করা যাবে? তবে আমি চেষ্টা করব মনের জেলখানায় ভর্তি করতে গু। আমি বুঝলাম না আপনি এখানে মূলত কি কাজে এসছেন, নাকি আমাকে জ্বালাতে এসছেন গু? একসাথে দুটো কাজ করতে পারলে ক্ষতি কি? দুটো কাজ কিভাবে? এই যে এতক্ষণ কথা বলে বাজিয়ে দেখছিলাম আপনি কোনো অপরাধের সাথে যুক্ত আছেন কি না। আচ্ছা, এই ব্যাপার কি বুঝলেন? বুঝলাম মেয়েটা ফুলের মতো পবিত্র। জয়নাব উনি কে হয়? আচ্ছা, জয়নাব আন্টির ব্যাপারে খোঁজ নিতে এসছেন? আমাদের বাড়িতে কাজে ঢুকেছিলেন নতুন গু। নতুন এসেজ উধাও হয়ে গেল। তাই তো শুনছি আন্টিকে পাওয়া যাচ্ছে না গি। উনার ব্যাপারে ইনভেস্টিগেশন করতে এসছি। ভেতরে চলুন গু। ভাইয়া পাঠিয়েছে আপনাকে? জিউ, ভেতরে আসুন গু। পুষ্প আর রাজন পাশাপাশি হাঁটছে। রাজন কথা বলছে আর বারবার পুষ্পের দিকে তাকাচ্ছে। পুষ্পের দিকে তাকালেই অদ্ভুত একটা মুগ্ধতা কাজ করছে। পুষ্পের নাম জানতে ইচ্ছা করছে। আচমকাই প্রশ্ন করল, নাম কি আপনার? পুষ্প রাজনের দিকে তাকিয়ে উত্তর দিল, পুষ্পতা চৌধুরী। বাহ, এত সুন্দর নাম কে রেখেছে? চরিত্রের সাথে হুবহু মিল। ভাইয়া ঘি। বাহ, প্রভাত ভাইয়ের নাম নির্বাচনের ক্ষেত্রে দারুণ অভিজ্ঞতা আছে গি। তা আছে, তবে আপনি এইভাবে ইউনিফর্ম ছাড়া আসেন কেন? চিনতে অসুবিধা হয় মানুষের। আমার কাজ ইনভেস্টিগেশন করা। ইউনিফর্ম পরে আসলে সঠিক তথ্য নিতে পারব না গে। পুষ্প রাজনকে ডাইনিং এ বসাল। তারপর ওয়াসেলকে ফোন করল। আধা ঘন্টার মাঝেই ওয়াসেল এসে হাজির হল। রাজন ওয়াসেলকে ব্যক্তিগতভাবে কি কি জিজ্ঞেস করছে কেউ জানে না। এই ফাঁকে পুষ্ট চা নাস্তা দিয়ে গেল। ঘণ্টাখানিক কথা বলে রাজন বলল, আজ আমি আসি। আপনার ভাই ওয়াজেদ চৌধুরী আসলে আমি আবার আসব। চিন্তা করবেন না, আপনার বাড়ির সম্মানের দিকে আমি খেয়াল রাখব গু। রাজন চলে গেল। যাওয়ার সময় একবার উপরে তাকাল। সেখানে পুষ্প তাকিয়ে আছে। পুষ্পের দিকে গভীর চোখে তাকিয়ে বিদায় নীল রাজন। ওয়াসেল রাগে ফুঁসছে। সামনে থাকা টেবিলে একটা লাথি মারল। রাগে ফুঁসতে ফুঁসতে নিজের রুমে গেল। রুমে গিয়ে দেখল মেরি বেশ পরিপাটিভাবে সেজেগুজে রেডি হয়েছে। কোথাও একটা যাবে বলে মনে হচ্ছে। ওয়াসেল মেরির কাঁধে হাত দিয়ে মেরিকে তার দিকে ঘুরিয়ে বলল, তোর ছেলে এসব কি শুরু করেছে? এই বাড়ির মান সম্মান বলে কিছুই রাখল না। এই বাড়িতে জীবনে পুলিশ আসতে সাহস পায়নি। তোর ছেলের জন্য আজ পুলিশ এসছে। এসে আবার আমার কাছে বিভিন্ন প্রশ্ন করছে। এখন যদি আমি এই পুলিশকে কিছু বলি, বাইরে গিয়ে সাংবাদিকদের বললেই আমার কেলেঙ্কারি হয়ে যাবে। মানিজ্য তো আর কিছুই অবশিষ্ট থাকবে না ঘি। মেরি ওয়াসেল এর হাত কাঁধ থেকে নামিয়ে দিয়ে বলল, ছেলে তো আমার একার নয়, আপনার। আপনি তাকে যা বলার বলুন। আপনাদের এসব ঝামেলায় রোজ আমাকে জড়ান কেন? কি বলবা আমি? কিছু বললে হাজারটা যুক্তি দাঁড় করায়। ও যে সততা দেখায় তাতে ব্যবসার মাঠে টিকে থাকা মুশকিল হয়ে যাবে। আমি বিয়ে দিব আরেকটা বড় ব্যবসায়িক পরিবারে। তাতে আমার ব্যবসায়িক লাইনের সুবিধা হতো। আমার বন্ধু আরিফের মেয়ে অজান্তা প্রভাতের বেস্ট ফ্রেন্ড। দুজনের বিয়ে দিতে পারলে আমার সব দিক দিয়ে লাভ হতো। আপনিই তো জোর করলেন পূর্ণতার সাথে প্রভাতের বিয়ে দিতে। ছেলে তো রাজি ছিল না গি। তোর ছেলে আমাকে দিয়ে জোরপূর্বক পূর্ণতাকে বিয়ের ব্যাপারে বলিয়েছে। আমাকে ব্ল্যাকমেইল করে একাজ করিয়েছে। আমাকে এমন ফাঁদে ফেলেছে যে আমি বাধ্য হয়ে এ কাজ করেছি। আপনার থেকেই তো ব্ল্যাকমেইল শিখেছে। যোগ্য বাবার যোগ্য সন্তান। আমি এ বিয়ে হতে দিব না, কিছুতেই না গি। আপনিও ভালোভাবে জানেন ছেলের সাথে পারবেন না গি। বলেই মেরি আলমারি থেকে টাকা বের করল। ওয়াসেলকে বলল, আমি পুষ্পকে নিয়ে বের হচ্ছি, ফিরতে সন্ধ্যা হবে গু। তুই এখন সাজগোজ করে কোথায় যাচ্ছিস গু? ভুলে গেলেন আজ শ্রাবণ মাসের 3 তারিখ গু।
আজ তোকে আমি বাইরে যেতে দিব না। আপনি জানেন আমাকে কোনোভাবেই আটকানো যাবে না। বছরের এই একটি দিনই আমি বাইরে যাই। এই দিনে বাইরে যাওয়ার জন্য তুই আর কত মায়ের খাবি? বয়স শেষ হয়ে এল, এখনো তুই অতীত ভুলতে পারলি না কি? মেরে ফেলুন, আমাকে নিষেধ তো করিনি। এই দিনে মরতে পারলেও শান্তি গু। তোর ছেলের বয়স 30 বছর আর তুই এখনো পুরনো নাগরের জন্য কান্দিস গু। এ কান্না আমার আজন্মের, আমার প্রতিটা শিরা উপশিরার কান্না ঘি। তোর ছেলে মেয়ের কাছে বলবো তোর কাহিনী, মুখ দেখাতে পারবি? বলেন, তবে মিথ্যা বলবেন না। আমি কেন যাই তা নিয়ে সত্যটা বলবেন গু। ওয়াসেল মেরির মুখ চেপে ধরে বলল, বেশি বাড়িস না, পরিস্থিতি ভালো হবে না ঘ। গাড়ি থেকে নেমে বেশ ভাবের সাথে হাঁটছে পূর্ণতা। তার পেছনে পেছনে হাঁটছে প্রভাত। দেখে মনে হচ্ছে যেন রাজরানীর সাথে সুদর্শন একজন বডিগার্ড। প্রভাত রাস্তায় বেরোলে চারদিকে মানুষের ভিড় জমে। আজও তাই। স্থানীয় দলীয় লোকজন খবর পেয়ে এগিয়ে এল প্রভাতকে আপ্যায়ন করার জন্য। কেউ কেউ ছুটে আসছে ছবি তোলার জন্য। মানুষজন গোল করে ঘিরে ধরল প্রভাত আর পূর্ণতাকে। অন্য দিনের তুলনায় আজ মানুষের ভিড় বেশি, কেননা প্রভাত চৌধুরীর সাথে আজ একটা সুন্দরী মেয়েও এসছে। নিঃসন্দেহে এই মেয়ে প্রভাত চৌধুরীর গার্লফ্রেন্ড হবে। পূর্ণতা বিরক্ত হচ্ছে, ভীষণ বিরক্ত হচ্ছে। মানুষের এত তেলানো স্বভাব তার পছন্দ নয়। মানুষজন একদম গা ঘেঁষে এসে দাঁড়াচ্ছে। বিশেষ করে মেয়েরা একদম গায়ে ঘেঁষে এসে দাঁড়িয়ে ছবি তুলছে। যে যার মতো সুযোগ পেয়ে এক গাদা সেলফি তুলছে আর প্রভাতকে বলছে, প্লিজ ভাইয়া একটু এদিকে তাকান। প্রভাত সেদিকে তাকাচ্ছে। কিছু মেয়েরা তাদের পরিচিত ভাইদের বলে অনুরোধ করে ভিড় ঠেলে ঠুলে ছবি তুলছে। পূর্ণতার চোখ মুখে তীব্র বিরক্তির ছড়াছড়ি, গরমে তার অসহ্য লাগছে। এত সেলিব্রিটি ব্যাপার স্যাপার ও তার পছন্দ নয়। একদম সাধারণ সাদামাঠা জীবন তার পছন্দ। যেখানে মানুষ ফ্যান ফলোয়ার অর্জনের জন্য রাত দিন পরিশ্রম করে, সেখানে পূর্ণতার বিষাক্ত লাগে এসব। ছোটবেলা থেকে তার এসব ভাল লাগে না। তার শহর ছেড়ে জনমানব ছেড়ে দূরে কোথাও গিয়ে থাকতে থাকতে ভাল লাগে। এরই মাঝে একটা মেয়ে এসে প্রভাতের কাঁধে হাত রেখে বলল, ভাইয়া প্লিজ কিছু মনে করবেন না, আমি এভাবে একটা ছবি তুলতে চাই। প্রভাত পূর্ণতার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আমি কি পারমিশন দিব? পূর্ণতা বীর বীর করে বলল, আমি কিভাবে বলবো? ঘাড়ে হাত দিয়ে ছবি তুলবেন নাকি কোলে নিয়ে ছবি তুলবেন গু? তোমার জিনিস, তুমি যা বলবা তাই হবে গু। আমার জিনিস? হ্যাঁ, আমি এখন আর আমার নেই। তোমার ব্যক্তিগত সম্পত্তি হয়ে গিয়েছি গু। আমার একদম বিরক্ত লাগছে। মানুষজন সরান। প্রভাত মেয়েটির দিকে তাকিয়ে একটু কঠিন কণ্ঠে বলল, হাত সরান আপু। এত ঘনিষ্ঠতা আমার পছন্দ নয়। এভাবে হুট করে পারমিশন ছাড়া কারো গায়ে হাত দেওয়া ঠিক নয় গি। মেয়েটি হাত সরিয়ে নির্লজ্জের মতো তাও ছবি তুল। মেয়েদের এসব কাণ্ড দেখে দেখে পূর্ণতা বলছে, দুনিয়ায় এত গায়ে পড়া মেয়েও আছে? তোরা মেয়ে, তোরা হবি আমার মতো। প্রভাতের মতো ছেলে পিছু পিছু ঘুরবে, বিয়ের জন্য প্রেশার দিবে, কিন্তু পাত্তা দিবি না। বারবার রিজেক্ট করবি। জীবনে যদি 10টা ছেলের প্রপোজ রিজেক্ট না করতে পারিস, তাহলে মেয়ে হয়ে জন্মানোর সার্থকতা কোথায়? আর এই প্রভাতকে নিয়ে এত বাড়াবাড়ি কেন ভাই? দুনিয়াতে কি আর কোনো ছেলে নেই? প্রভাতের মাঝে বিশেষ কি আছে যার জন্য একটা ছবি তোলার জন্য তেলাতে হবে? এতে যে প্রভাতের আরও ভাব বাড়ছে, মেয়েরা কি তা টের পাচ্ছে না? কি আশ্চর্য, কি আশ্চর্য!